Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. হ্যালো, আসসালামু আলাইকুম। জব বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছো এবং এই চ্যানেল থেকে ইংলিশ এবং অন্যান্য যে চাকরি পরীক্ষার জন্য যে ভিডিও লেসনগুলো প্রয়োজন, যে সকল লেসন তোমাদের প্রয়োজন সবগুলো এই চ্যানেল থেকেই শিখছো। তো তারপরেও আমি বলবো, যারা এই চ্যানেলটা এখন নতুন দেখছো তারা অবশ্যই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটন চালু করে রাখবে, যাতে পরবর্তী আপডেট ভিডিও লেসনগুলো তোমার মিস হয়ে না যায়। তো আজকে তোমাদের জন্য যে ভিডিও লেসনটি আমি তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের। এখানে আমি কয়েকটি রুলস আজকে দেখাবো এবং সেগুলো উদাহরণের মাধ্যমে দেখাবো, যেগুলো দিয়ে বিসিএস পরীক্ষা সহ অন্যান্য চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষাগুলোতেও এই রুলসের মধ্যে থেকে বিভিন্ন সময় ভার্ব কারেকশন বা রাইট ফর্ম অফ ভার্বস বলো অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, যে কোনো জায়গায় এইগুলো থেকে পরীক্ষাতে আসে। তো চলো সেই উদাহরণগুলো এবং রুলসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে প্রথমে হচ্ছে হেডওয়ার্ড অনুসারে ভার্ব বসে। এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। ভার্ব অবশ্যই সর্বদা সাবজেক্টকে ফলো করে। এখন সেই সাবজেক্ট কোনটি সেটি বের করাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটি যদি তুমি বের করতে না পারো তাহলে বুঝতে পারো। এই জন্য বলা হয়েছে হেডওয়ার্ড মানে প্রধানকে। স্কুলে বা যে কোনো প্রতিষ্ঠানে অনেক লোক থাকে, অনেক কর্মকর্তা কর্মচারী থাকেন, পরিবারে অনেক সদস্য থাকে, কিন্তু তার মধ্যে নেতাকে, লিডারকে, সেটি হচ্ছে আসল বিষয়। সেই লিডার অনুসারেই হচ্ছে সব কিছু কার্যক্রম সম্পাদিত হবে তার মেন্টালিটি অনুযায়ী। সেই জন্য এখানে হেডওয়ার্ড বলতে বোঝানো হয়েছে সাবজেক্টের মূল অংশ কোনটি সেটি বাছাই করতে হবে, সেই অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে। যেমন যদি এরকম বলা হয়, দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী, তারপর এখানে বি ভেরি টেস্টি, ভেরি টেস্টি। আবার যদি এরকম দেওয়া থাকে যে দ্য ফ্লাওয়ার্স অফ যশোর বি ভেরি নাইস। এখন এখানে আমরা কি লিখব? তাহলে কথা হচ্ছে যে এই জায়গায় রাজশাহীর আম অনেক টেস্টি। রাজশাহী টেস্টি না রাজশাহীর আম টেস্টি, সেক্ষেত্রে এটি বুঝতে হবে। তো এটি সহজে বাছাই করার একটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে যদি সাবজেক্ট অনুসারে একাধিক ওয়ার্ড থাকে সেক্ষেত্রে দেখতে হবে মাঝখানে কোনো প্রেপোজিশন রয়েছে না। প্রেপোজিশন যদি থাকে তার পূর্বের অংশটা হচ্ছে হেড ওয়ার্ড বা মূল অংশ। তো এখানে ম্যাঙ্গোটি হচ্ছে মূল, তাহলে ম্যাঙ্গো রয়েছে সিঙ্গুলার, সো এখানে ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ ভেরি টেস্টি। এখন যদি এখানে কেউ আর দিয়ে দেয় তাহলে সেটি ভুল হবে। যদি এখানে ম্যাঙ্গোস থাকতো তাহলে আবার আর দিতে হতো। এরকম করে হেডওয়ার্ড সেন্টেন্সে যে থাকবে সাবজেক্টের মূল অংশ যে, সেই অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে। পরেরটি রয়েছে যে যশোরের ফুল খুবই সুন্দর, তাহলে এখানে ফ্লাওয়ার্স রয়েছে, তাহলে আমাদের এখানে আর ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে ফ্লাওয়ার্স এটি হচ্ছে হেডওয়ার্ড এবং সেই অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে। যদি এরকম বলা হয় যে দ্য বয়েজ প্লেইং ইন দ্য ওপেন ফিল্ড অফ রাজশাহী আর ভেরি মাচ এনার্জেটিক, তাহলে এখানে রাজশাহী সাবজেক্ট না ফিল্ড সাবজেক্ট না বয়েজ সাবজেক্ট সেটি বের করতে হবে, কারণ হচ্ছে ওখানে হেডওয়ার্ড দ্য বয়েজ। আবার যদি একাধিক প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে দেখতে হবে প্রথম যে প্রিপোজিশনটি থাকবে তার পূর্বের অংশটি হচ্ছে মূল সাবজেক্ট। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার নাম্বার 2 হচ্ছে টু প্লাস বেস ফর্ম হয়। দ্যাট মিনস টু এর পরে যদি শুধু টু এর পরে কোনো ভার্ব বসলে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কিন্তু বা তবে উইথ এ ভিউ টু যদি হয়, লুক ফরওয়ার্ড টু যদি হয়, গেট ইউজ টু যদি হয়, গট ইউজ টু যদি হয়, ক্যানট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড ও টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন, তাহলে সেখানে ভার্বের সাথে আইএনজি হবে। এই রুলসটি দিয়েও অনেক পরীক্ষাতে আসে, বিভিন্ন পরীক্ষাতে, বিসিএস পরীক্ষাতে, অনেকবার চাকরি পরীক্ষাতে এগুলো এসেছে। তাহলে যেমন যে আই went to market to buy books। আর একটা হচ্ছে I went to market with a view to buy a শার্ট। এখন আমরা কি কারেক্ট করব?
আই ওয়ান্ট টু মার্কেট টু, তাহলে এখানে শুধু টু রয়েছে, সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে এখানে বেস ফর্মটি দেওয়া রয়েছে, তাহলে হবে শুধু বাই বুকস। আবার এখানে রয়েছে উইথ এ ভিউ টু, তাহলে এখানে উইথ এ ভিউ টু থাকলে আমরা জানি ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে ভার্বের সাথে হবে বাইং, তাহলে আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ শার্ট। আবার ক্যান নট হেল্প, আই ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি না করে পারি না। আই কুডেন্ট হেল্প পুলিং দ্য কার, আমি গাড়িটি না টেনে পারিনি। তারপরে মাইন্ড, উড ইউ মাইন্ড টেকিং এ গ্লাস অফ ওয়াটার, কিছু মনে না করলে এক গ্লাস পানি খাবেন, এই হচ্ছে এই মাইন্ড থাকলেও ভার্বের সাথে আইএনজি হয়। গেট ইউজ টু, গট ইউজ টু পরেও ভার্ব বসলে তার সাথে আইএনজি বসবে। এই যে কোনো পরীক্ষাতে এগুলো এই রুলসগুলো দিয়ে আসবে। তারপরে নাম্বার 3 নম্বর রুলসটি হচ্ছে ভার্বের কাজ যে করে, এটি হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ চেনার একটি এখানে আমি উপায় লিখে দিয়েছি, কারণ হচ্ছে সেন্টেন্স মূলত যখন আমরা টেন্স কারেক্ট করতে পারি বা অন্যান্য বিষয়গুলো কারেক্ট করতে যাব, সেক্ষেত্রে অবশ্যই অ্যাক্টিভ প্যাসিভ দেখতেই হবে। তাহলে ভার্বের কাজ যে করে তার নাম প্রথমে থাকলে সেন্টেন্সটি হবে অ্যাক্টিভ ভয়েস, সেন্টেন্সটি হবে অ্যাক্টিভ ভয়েস, এবং যে কাজ করে তার নাম যদি শেষে দেয়া থাকে অথবা না দেয়া থাকে, অথবা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট অপ্রাণীবাচক অথবা অব্যক্তিবাচক কোনো নাম থাকে, তাহলে সেই সেন্টেন্সটি হবে প্যাসিভ। যখন শুরুতে থাকবে যে কাজ করে তার নামটি, তখন হবে অ্যাক্টিভ। আর যদি দেওয়া না থাকে অথবা শেষে দেওয়া থাকে অথবা কোনো অব্যক্তিবাচক অপ্রাণীবাচক নাম সেন্টেন্সের শুরুতে দেওয়া থাকে, তাহলে সেন্টেন্সটি হবে প্যাসিভ ভয়েস। তাহলে আমি এখানে যদি দুটো উদাহরণ দেখাই, যে শি ইজ রাইট এ বুক। আবার যদি এরকম হয়, যে এরকম যদি থাকে যে বুকস আর রাইট বাই দ্য রাইটার। এখন এখানে কি রয়েছে, যে সে একটি বই লেখে বা লিখছে, এখানে লিখছে। তাহলে এখন যদি এখানে আমরা রিটেন লিখে দিই তাহলে কিন্তু হবে না, কারণ সে লিখছে তার নামটি শুরুতে রয়েছে, তাহলে সেন্টেন্সটি হবে অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টে পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তাহলে রাইটিং, শি ইজ রাইটিং এ বুক। আবার এখানে দেখা যাচ্ছে যে লিখছে রাইটার, তার নাম শেষে দেওয়া রয়েছে, সো এটা হবে প্যাসিভ ভয়েস। আরেকটি বিষয় হচ্ছে যে দেখতে পাই আমরা বুকস এই অপ্রাণীবাচক, এটার কোনো প্রাণ নেই, তাকে দেওয়া রয়েছে শুরুতে, তাহলে বোঝা যায় যে এটি হবে প্যাসিভ ভয়েস। আবার এখানে যদি বাই দ্য রাইটার দেওয়া নাও থাকতো, তাহলে সেন্টেন্সটি আমাদের প্যাসিভ ভয়েস করতে হতো। কি দিয়ে? এই যে অপ্রাণীবাচক বা ব্যক্তিবাচক এখানে নাম শুরুতে দেওয়া রয়েছে সেই। আবার যদি যে কাজ করেছে তার নাম দেওয়া নাও থাকে, সাইলেন্ট থাকে, তাহলে বুঝতে হবে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ কীভাবে চিনবে সেই বিষয়ে আলোচনা আমি এই চ্যানেলের আগে করেছি। তাছাড়া ইংলিশ হসপিটাল 24 নামে আমার একটি ইংলিশ গ্রামারের চ্যানেল রয়েছে, যেটি ইংলিশ এবং হসপিটালের মাঝে স্পেস হবে, বাট এই হসপিটাল এবং 24 কোনো স্পেস হবে না বা ফাঁকা থাকবে না, তাহলেই সেই চ্যানেলটি তুমি পেয়ে যাবে। সেখানে অসংখ্য ভিডিও লেসন রয়েছে ইংলিশ গ্রামারে, সেখান থেকে দেখলে তোমরা আরও ভালোভাবে বেসিক জিনিসগুলো শিখতে পারবে। তো এই যে 3টি রুলস আমি এখানে দেখিয়েছি, এই 3টি রুলস দিয়ে সকল পরীক্ষাতে তুমি কোশ্চেন পাবে। বিগত দিনেও এসেছে, ভবিষ্যতেও আসবে, কারণ এগুলোই হচ্ছে একেবারে ইংলিশ গ্রামারের রুলসের মধ্যে আবার রুলসের দাদা বলা যায় এগুলোকে। সো এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। এবং আমি যে রুলসগুলো এখানে দেখেছি, যদি বুঝতে কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওতে লাইক দিবে, অন্যদের সাথে শেয়ার করবে, বন্ধুদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে, এখান থেকে শিখতে বলবে। আজকে এই 3টি রুলসের মাধ্যমে এখানে শেষ করবো, পরবর্তীতে আবার ইম্পর্টেন্ট কোনো লেকচার নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, এই চ্যানেল থেকে পড়াশোনা করো, বাইরে ঘোরার কোনো প্রয়োজন হবে না, কোচিং সেন্টারে গিয়ে অনেক টাকা ঢেলে দিয়ে আসতে হবে না, চ্যানেল থেকে পড়াশোনা করেই তোমরা সফলকাম হবে। বিগত বিশেষ পরীক্ষাগুলোতেও যারা এই চ্যানেল থেকে পড়াশোনা করে সফলকাম হয়েছে, সেরকম ভবিষ্যতেও তোমরা সফলকাম হবে, সেই বিশ্বাস থেকে চ্যানেলের সাথে থাকো। এই চ্যানেল থেকে সর্বদা পড়াশোনা করো, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন চালু করে রাখো। শেষ করছি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এভরিবডি।